হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতে আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি না করে জলদি জলদি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমার নাম নেহা। চেহারা সাধারণত খুব সাদাসিধে, লম্বা চুল আর বুদ্ধি একটু কম। আমার বরের নাম নিলয়। আমার বরের সাথে আমার প্রথম প্রেম, আর তার সাথে বিয়ে হয়। আমার বর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমার বরের দুজন বন্ধু আছে, নাম রেহানা সাহেব। ওরা দুজন বিবাহিত। আমার বর এর আগে ওদের বিয়ে হয়েছে। এবার আমার বর সম্পর্কে তোমাদের কিছু বলি। রেহান সাহেদার আমার বোনের বন্ধুত্ব কলেজ লাইফ থেকে। তাদের বুড়ো ছিল আমার ব্যাচের মেয়ে ফ্রেন্ড, তাই সবাইকে আমার বর খুব ভালোভাবে চিনত। আর আসল কথা হলো, আমার বর ছিল ওদের গ্রুপের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাই আমার বর সবার ক্রাশ ছিল। আর সেই সুযোগটাই আমার বর খুব বেশি কাজে লাগাতে, তাই আমার বরের বান্ধবীরা বরের আদর থেকে বঞ্চিত হয়নি। প্রায় 6 মাস রেহান এবং আমার বরের গার্লফ্রেন্ড ছিল, আর 2 মাস পর জিসানের বড় ছিল আমার বরের গার্লফ্রেন্ড। যদি রেহান ও সাহেব তখন ওদের বিয়ে করেনি, কিন্তু ওরা সবাই জানতে চাইত আমার বরের গার্লফ্রেন্ডের ও কিভাবে ভোগ করত। যাই হোক, ওদের বিয়ের পর আর কোনোদিন আমার বড়দের বইয়ের দিকে ওইভাবে তাকায়নি। কিন্তু আমার বর ঠিকই জানত ওরা মনে মনে একটু হলেও ওর উপরে রেগে আছে। কারণ যতই হোক, ওদের বয়স, শরীরের কোথায় কি জিনিস আছে, কি রকম আওয়াজ, সবই আমার বরের জানা। আমাদের বিয়ের পর ওরা দুজন অনেকবার আমাকে ফোটানোর চেষ্টা করেছে, কিন্তু আমি খুবই শক্ত। ওদের কথায় কখনো আমি গলে যাইনি। আমি কিছুদিন আগে আমার বরের আগের একটা কথা জানতে পারি। এরপর থেকে আমি সন্দেহ করতে থাকি আমার বরকে, আর ওকে চোখে চোখে রাখি। হঠাৎ একদিন অবাক ঘটনা ঘটে। আমার বর তার কোম্পানির একটা রিসার্চের জন্য ওদের 3 জনের শহরের বাইরে একটি গ্রামে যেতে হয়েছিল। এই গ্রামে 3 দিন থাকার কথা ছিল তাদের। স্বভাবতই আমার বর আমাকে বলে গ্রামে চলে গেল। ওদের একটা ছোট্ট বাংলোতে থাকার ব্যবস্থা হলো। আমি তো কিছুক্ষণ বাদে বাদে ফোন করে ওর সাথে কথা বলতাম, কিন্তু আমি বাড়িতে থাকতে পারছিলাম না। আমার ভিতরে একটা ভয় কাজ করছিল, যদি অন্য কারো সাথে আনন্দে মেতে ওঠে, তাই আমি ওকে কিছু না বলে ওরা যে গ্রামে ছিল সেখানে চলে আসি। সারাদিন কাজ করে বিকেলের দিকে ওরা একটু ঘুরতে বের হলো। সন্ধ্যার দিকে বাংলোতে ফিরে এসেও তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এখানে কি করে আসলাম, এখানে আসার কারণ কি, এই জায়গার খবরই বা কে দিল আমাকে? এসব প্রশ্ন ওর মনে বাসা বাঁধল। পরে আমার চোখ মুখ দেখে বুঝতে পারল আমি ওকে সন্দেহ করে এখানে এসেছি। আমি এখানে কেন এসেছি এটা আমার বর আমাকে জিজ্ঞাসা করল, কিন্তু আমি কোনো কিছুই বললাম না। শুধু বললাম আমি এখানে থাকব তোমাদের সাথে। আর এদিকে সমস্যা হলো যে আমি থাকব কোথায়, কারণ ছোট্ট ঘরে একটা খাট আর ওরা 3 জন ছেলে। ঠিক হলো আমার বর আর আমি খাটের উপরে ঘুমাবার, ওরা দুজনে নিচে ঘুমাবে। তখন আরও একটা সমস্যা দেখা দিল, আর তা হলো আমি তাড়াহুড়ো করতে জামাকাপড় কিছুই আনেনি। তাই আমার বর একটা জামা, একটা হাফ প্যান্ট পরলাম। আমাকে প্যান্ট পরে খুবই সুন্দর লাগছিল। বিশেষ করে আমার পরিষ্কার পা দুইটা জান সারা ঘর আলোকিত করে দিয়েছিল। আমার বরের বন্ধুরা তো ওদের চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছিল। মন ভরে ওরা আমাকে দেখতে লাগল। তার কিছুক্ষণ পরে ওরা সবাই বিদেশি পানির বোতল নিয়ে আসলো। 3 জনের ছোট ছোট করে খেতে লাগল। নেশা তেমন কিছুই হলো না। আমি রেহানার সাহেবের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওরা আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভেতর অন্যরকম অনুভূতি খেলে গেল। আর মনে মনে ভাবলাম, ওরা যদি আমাকে একসাথে ভোগ করতে চায় তখন আমি কি করব? বন্ধুরা, তোমরাই বলো, তখন কি আমাদের ডাকে সাড়া দেওয়া উচিত? হ্যাঁ, আমি মনে মনে ঠিক করে নিয়েছি, ওরা যদি আমাকে নিয়ে আনন্দে মেতে উঠতে চায় তাহলে আমি ওদের সাথে নিজের ইচ্ছে পূরণ করব। ওরা দুজনে আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে লাগল। এক সময় কথাটা মডার্ন মেয়ে, তখন রেহান আমাকে ইঙ্গিত করে বলল, ভাবি তুমি কিন্তু এতদিন শহরে থেকেও মডার্ন মেয়ে হতে পারলেন না। আমি বললাম, কেন? আমার কোনো দিকে মনোভাব নেই। আমার পা থেকে মাথা অবধি ভালো করে দেখে নিয়ে তারপর বলল, দেখো ভাবি, আজকে যদি তুমি মডার্ন হতে, তবে এই জামাটা শুধু পরতে, নিচে প্যান্ট পরে কোনো দরকার ছিল না। তোমাকে দেখতে আরও বেশি ভালো লাগত, আর তুমি নিজেকে মডার্ন বলতে পারতে। এমনিতে আমার বর আমাকে কোনো জামা কাপড় নিতে দেয়নি,
তাই আমি একবার আমার বরের দিকে তাকিয়ে তারপরে রেহানের দিকে তাকিয়ে বললাম, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, এই বলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। একটু পর ঘরে ঢুকলাম। আমি সত্যি বলতে আমার বৌমাকে দেখে চিনতে পারছিল না। আমাকে দেখে রেহানা সাহেব পুরো অবাক হয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি মনে মনে বলছি, তোমাদের দেখা দিতেই আমি এই সাজে তোমাদের সামনে এসেছি, নাও আমাকে মন ভরে দেখে নাও। আমি আমার বরের সাদা জামাটা পরে এসেছি। জামা সাদা হওয়ার কারণে আমি ভিতরে কি পরেছিলাম সেটাও দেখা যাচ্ছিল। রেহানা সাহেবকে দেখে মনে হচ্ছিল ওরা আমাকে পুরো গিলে খাবে এমন অবস্থা। আমি যখন ঘাটে এসে বসলাম আমার সবকিছু স্পষ্ট দেখতে পেল সবাই, সেটা আমি জানি। আমার এই রূপ দেখে আমার বর নিজেকে ঠিক রাখতে পারছিল না। আমি বুঝলাম আমাকে দেখে আমার বরের যদি এই অবস্থা হয় তাহলে রেহানার সাহেদের কি অবস্থা হবে। আমি বললাম, দেখো এবার আমাকে কেমন লাগছে। বলল, ভাবি তোমাকে তো দেখতে মডার্নার হেব্বি লাগছে। সাহেব মাথা নেড়ে বলল, হ্যাঁ সেটাই তো লাগছে ভাবি, কিন্তু শুধু পোচ মডার্ন দেখালে হবে না, এর বাইরে বের করে দেখাতে হবে। আমি বললাম, সেটা আবার কি করে? সাহেব বলল, এটা খুব সোজা। তুমি একটু ডিজে গানে নাচবে আর আমরা দেখ তাহলে আসল মজা হবে। আমি বললাম, ঠিক আছে চল, এখন আমরা ডান্স করব। আমার বর শুধু আমার কাজকর্ম দেখছিল আর মনে মনে ভাবছি আজকে আমার বুকে ওরা শেষ করে ছাড়বে। ডান্স করতে উঠব। ঠিক এমন সময় কারেন্ট অফ গেল। পুরো ঘর একদম অন্ধকার। আমরা চারজন খাটি আর লাইট অফ। লাইট কোথায় আমরা কিছু জানি না। সাহেব বলল, যে যেখানে বসে আছো সবাই চুপচাপ থাকুন। হঠাৎ অন্ধকারে কেউ আমার ওই দিকটায় হাত দিল। হাত দিয়ে দলাই মলাই করছিল। আমি ভাবলাম আমার বর হয়তো অন্ধকার আমার কাছে এসেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখি একজন হামি করা আরম্ভ করে দিয়েছে। আমি তো পুরো অবাক, কেননা দুজনে স্পর্শে আলাদা। তারপর আমি বাধা দিলাম না, কারণ আমার বেশ ভালোই লাগছিল। একজন আমার সেবা করতে শুরু করল আর অন্যজন ওগুলো ধরে যাচ্ছিল। আমি আরও উত্তেজিত হয়ে গেলাম। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এভাবে দুজন আমার সেবা করতে লাগল। আমি আগে কখনো এমনটা পাইনি। আমি ভেসে যাচ্ছিলাম আনন্দের সাগরে। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ করে চলে আসলো আর যা দেখলাম তাতে পুরো অবাক। দেখি আমার বর খাটের একপাশে চুপচাপ বসে আছে। রেহানা সাহেব তখন আমার সেবা করে যাচ্ছে। আমার বরের দিকে তাকিয়ে দেখি আমার বরের মুখে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু মুখে কিছু বলল না, কারণ ওদের বুকের সাথে এমনটা করছে। তারপরে রেহানার জিসানের কাজ শেষ করল। আর যাই বলো বন্ধুরা, আমি কিন্তু বেশ মজা পেয়েছি। আমার বর তখন ওর বন্ধুদের বলল, তোরা তাহলে প্রতিশোধ দিয়েছিস তোর বুদ্ধির সাথে। আমি সে বানিয়েছি বলে তোরা দুজন মিলে আমার বউয়ের সাথে কাজ শেষ করে দিল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়েছেন, একটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনে কিন্তু আমি নিয়মিত তাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসকাশনে দেওয়া লিংক থেকে আমাকে ফেসবুকে মেসেজ দাও। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। মা, তোমার বয়স বেশি হলেও তোমার ভেতর এখনও 18 বছরের মেয়েদের মতো। কিন্তু আমি আর কাজ করতে পারবো না। দেখো না, এই শীতের মধ্যে আমি কেমন ঘেমে গেছে। তোর বাবা তো একটু কাজ করতে পারে না। আর তুই আমার কষ্ট না বুঝলে কে বুঝবে? প্লিজ বাবা, একটু কষ্ট হলেও কাজটা শেষ করে তারপর ঘুমিয়ে পড়। হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছে। আনন্দ দিতেই আমি নিয়মিত তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হই। আজকের গল্পটি খুবই স্পেশাল। একদম নতুন মা ছেলের সত্য ঘটনা নিয়ে এসেছি। বেশি কথা না বলে মূল ঘটনায় আসি বন্ধুরা। আমার নাম পার্বতী সেন, বয়স 40 বছর। স্বামীর নাম অনির্বাণ সেন, বয়স 55 বছর। আর আমার ছেলের নাম জয়ন্ত সেন, বয়স 24 বছর। আমরা থাকি গ্রামে, মানে শহরতলিতে। স্বামী চাকরি করেন। আমার স্বামী দেখতে খুব সুপুরুষ।
আমার বাবাই আমার স্বামীর চাকরির ব্যবস্থা করে দেন, আর সেই শোতে এসে আমাকে বিয়ে করে। আমার একটাই দোষ, আর তা হলো আমার গায়ের রং কালো। আমাদের বিবাহিত জীবন 21 বছর ভালোই চলছিল, কিন্তু সমস্যা হলো স্বামীর বদলি হওয়ার পরে স্বামী শিলিগুড়ি থেকে কলকাতা বদলি হয়ে আসে। তারপর কুকর্মে ধরা পড়ে সে দ্বিতীয় বিবাহ করছে, যেটা আমি ও আমার ছেলে জানতে পারে কিছুদিন পর। এতে স্বামীর সাথে আমার তুমুল অশান্তি শুরু হয়। সে বাড়িতে খুব কমই আসে, কিন্তু আমার ছেলের কাছে আমাদের চলার মতো টাকা পাঠিয়ে দেয়। আমি ছেলের কাছে এই নিয়ে অনেক দুঃখ প্রকাশ করি। তোর বাবা এরকম বেইমানি করতে পারল? আমি একটু শান্ত প্রকৃতির মহিলা, তাই স্বামীর সব অন্যায় মুখ বুজে সহ্য করে যাচ্ছি। 6 মাস হয়ে গেল স্বামী বদলি হয়ে এসেছেন, কিন্তু আমরা তার কুকুর জানার পর আসে। বাড়িতে রাত কাটেনি। মাঝে মাঝে আসেন, কিন্তু থাকেন না, টাকা দিয়ে চলে যান। এতে আমি আমার ছেলেকে শুধু বলি, তুই একটা কিছু করতে পারলেও টাকা আমি খেতাম না। আমার ছেলে জন তো অনেক চাকরির পরীক্ষা দিয়েছে, কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না। একদিন যন্ত্র চাকরির খোঁজে বেরিয়েছে, আমাকে বলে গেছে যদি কোনো সাধারণ চাকরিও পায় তাও করবে। ইতিমধ্যে আমার ছেলে যন্ত্র বাড়িতে পোস্ট লেটার আসাতে আমি তাড়াতাড়ি যন্ত্রকে ফোন করে বাড়ি আসতে বললাম। যন্ত্র বলে, কেন, কি হয়েছে মা? আমি বলি, তোর কল লেটার এসেছে। যন্ত্র আসছি বলে ফোন রেখে দিল। ছেলে বাড়ি ফিরতেই আমি ওর হাতে লেটারটি দিয়ে বললাম, কষ্ট সফল হয়েছে। যন্ত্র বলল, মা কি আনন্দ, চাকরিটা কাছাকাছি, বাড়ি থেকে যেতে পারব। আমি বললাম, ভগবান আমার মুখের দিকে তাকিয়ে আছে। যন্ত্র বলল, মা 10 জুলাই যোগ দিতে হবে। আমি বললাম, আর তো মাত্র 2 দিন বাকি। যত বলল বাবাকে জানাব। কি বলো? আমি বললাম, না, ওকে জানাবে না, আবার কি করে বসে তার ঠিক আছে। যন্ত্র বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। 2 দিন পর্যন্ত চাকরিতে যোগ দিল। 1 মাস কেটে গেল, বেতন নিয়ে এসে আমার হাতে দিল। আমি খুব খুশি হলাম। যন্ত্রর বাবাকে জানাল, সেও নাকি খুশি হয়েছে। একদিন ওর বাবা বাড়িতে এলে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হলো। স্বামী আমাকে বলল, আমরা আইনিভাবে আলাদা থাকতে চাই, তুমি সই করে দাও বলে আমার হাতে পেপার ধরিয়ে দিল। আমি তখন ছেলেকে ডেকে বললাম, তোর বাবা এই বলছে, এখন তুই বল আমি কি করব। যন্ত্র বলল, সই করে দাও, দরকার বাবার। আজ থেকে তুমি আর আমি থাকব এই বালিকার বাবার নাকি? আমি বললাম, না, আমার। তোর দাদু করে দিয়েছে আমার নামে। যন্ত্র বলল, ঠিক আছে, সব দিয়ে দাও। আমি সাথে সাথে সই করে দিলাম। স্বামী কাগজ হাতে নিয়ে যন্ত্রকে বলল, তোর সাথে কথা আছে। যন্ত্র বলল, কোনো কথা নেই, তুমি যাও। তুমি আমার মাকে ঢুকিয়েছে, তোমার সাথে আর কোনো কথা নেই। ছেলের কথায় সে রেগে চলে গেল, আর আমি বুক ফুলিয়ে কাঁদতে লাগলাম। যন্ত্র আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করছো কেন, আমি তো আছি। কিছুদিন পর একদিন রাতে দুঃখে কষ্টে আমার ভীষণ কান্না পায়, আর আমি কাঁদতে থাকি। ছেলে আমার কান্নার আওয়াজ শুনে আমার দরজায় নক করল, কিন্তু আমি দরজা খুললাম না। তারপর যন্ত্রের অনেক অনুনয় বিনয় করাতে আমি দরজা খুললাম। যন্ত্র এসে বলল, কি হয়েছে মা, কাজ কেন? আমি বললাম, ও কিছু না, এমনি। তুই যা, আমি ভালো আছি। যন্ত্র বলল, মা আমাকে সত্যি করে বলো। আমি বললাম, কি বলবো, তোর বাবা আমাকে এভাবে ঠকালো। আমার একটাই দোষ, আমি কালো। যন্ত্র বলল, কে বলেছে তুমি কালো? তোমার মতো কজন আছে, তুমি নিজেকে কালো ভাববে না। আমার মা অনেক ভালো ও সুন্দরী, রং সামান্য কালো থাকলে সে দেখতে ভালো না। তুমি মা সত্যি অনেক সুন্দরী, একদম বাবার কথা ভুলে যাও, আমি তো আছি। আমি বললাম, সে তো বুঝলাম, কিন্তু সবাই ভাবে আমার দোষ, তাতেই তো বাবা ছেড়ে চলে গেছে। যন্ত্র বলল, ছাড়ো তো, লোকের কথা কি বলে আমি জানি আমার মা কেমন। আমার মায়ের মতো ভালো আর কেউ নেই। আমি তোমার ছেলে, তাতেও আমি গর্বিত। আমি বললাম, তুই আমার মন রাখার জন্য এসব বলছিস? যন্ত্র বলল, একদম না মা, তুমি সত্যি খুব সুন্দরী। আচ্ছা, কাল তোমাকে আমার সাথে যেতে হবে। আমি বললাম, কোথায়? যন্ত্র বলল, যেখানে নিয়ে যাবে সেখানে যাবে, কোনো কথা হবে না। আমি বললাম, ঠিক আছে, নিয়ে যাস। যন্ত্র আমাকে বিদায় বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে খাওয়া শেষ করে যন্ত্র আমাকে নিয়ে একটু দূরে একটা বিউটি পার্লারে গেল। 2000 টাকা খরচা করে আমাকে বাড়ি নিয়ে। আমি বললাম, আমার পিছনে এত টাকা খরচা করার কোনো মানে হয় না। যন্ত্র বলল, তা জেনে তোমার কোনো দরকার আছে? এবার একবার আয়নায় নিজেকে দেখা আর বলো সত্যি তুমি সুন্দর কিনা। আর শোন, এখন থেকে একটু আধুনিক পোশাক পরবে, দেখি তোমাকে কি অসুন্দর বলে। আমি বললাম, কি আধুনিক পোশাক পরব? যন্ত্র বলল, এই স্লিভলেস পোশাক পরবে, তোমাকে লেগিংস ও কুর্তি কিনে দেব, তাই পরে বের হবে। আমি বললাম, যা।
এগুলো এই বয়সে কি করা যায়? যন্ত্র বলল, আমার বসের বয়স 50-এর উপর, উনি নিয়মিত পরে আসেন। দারুণ লাগে দেখতে। আমি বললাম, সত্যি বলছিস? যন্ত্র বলল, কেন তোমায় মিথ্যে বলব? শোন, শনি, রবি ও সোম আমার 3 দিন ছুটি আছে। ভাবছি একটু বেরিয়ে আসবে। তো আমি বললাম, কোথায় যাবি? যন্ত্র বলল, দেখি কোথায় যাওয়া যায়। আমি বললাম, ঠিক আছে যাব। জানতো বলল, মা তোমার জন্য অফিস থেকে আসার সময় লেগিংস ও কুর্তি নিয়ে আসবো আজকে কিন্তু। আমি বললাম, কিন্তু কি? যন্ত্র বলল, মা তো বলতে হবে দোকানদারকে। আমি বললাম, ও আমার উপরে 38 বুঝলি, আর কোমর 36 হিসাব করে নিয়ে আসবি। যন্ত্র বলল, ঠিক আছে মা। পরের দিন যন্ত্র অফিস থেকে সন্ধে 7টায় বাড়ি ফিরল। আমি যন্ত্রকে টিফিন দিলাম। যন্ত্র খেতে খেতে আমাকে বলল, মা একটা বড় দেখি তোমার ঠিক আছে কিনা। আমি বললাম, এখনই পরব। যন্ত্র বলল, সাইজ না হলে কাল পাল্টে নিয়ে আসবে, সেই জন্য পরো। আমি ঠিক আছে বলে রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর লাল লেগিংস ও গোলাপি কুর্তি পরে যন্ত্রের সামনে আসলাম। যন্ত্র বলল, মা টাইট হচ্ছে না তো? আমি বললাম, সামান্য হচ্ছে, কিন্তু পরলে তো ছাড়বে। যন্ত্র বলল, মা তোমাকে যা লাগছে না দারুণ লাগছে, তোমার বয়স 15 বছর কমে গেছে। হেব্বি লাগছে। আমি লজ্জা পেয়ে বললাম, যা দুষ্ট। আবার বললাম, সত্যি আমাকে দেখতে ভাল লাগছে। যন্ত্র বলল, দেখি পেছনটা, তুমি ঘুমাও তো। আমি ঘুরে দাঁড়ালে বলল, মা দাঁড়াও, তোমার একটা ছবি তুলে বলে মোবাইল নিয়ে আমার কয়েকটা ছবি তুল। এরপর আমাকে দেখাল আমার সামনে সাইড পিছন থেকে তোলা ছবি এবং বলল, এবার সত্যি করে বলো আমার মা সুন্দরী কিনা। আমি বললাম, তোর ভালো লাগছে তো? যন্ত্র বলল, সেটা মাকে কি করে বোঝায় কত ভালো লাগছে। আবার বলল, এটা পাল্টে ওটা পরে আসো। আমি ঠিক আছে বলে চলে গেলাম। আবার কিছুক্ষণ পরে সেগুলো পরে যন্ত্রের সামনে আসলাম। যন্ত্র বলল, বাহ, এটাই তো আরও দারুণ লাগছে। মা তুমি এত সুন্দরী, আমি কিন্তু আগে বুঝতে পারিনি। বাবা তোমাকে দেখলে আবার ফিরে আসবে। আমি রেগে গিয়ে বললাম, ওর কথা আর মুখে আনবেন না। তবে আমি কিন্তু আর এসব করব না। যখন তখন কান ধরে বলল, ভুল হয়ে গেছে মা, হবে। আমি বললাম, তবে কি? জয়ন্ত বলল, তুমি এসব পরে বের হলে কিন্তু তোমার ছেলের বয়সীরা তোমার পিছু নেবে বলে দিলাম। সাবধানে থেকো। আমি বললাম, আবার ইয়ার কি হচ্ছে? জয়ন্ত বলল, না না, সত্যি বলছি, তোমাকে দেখে আমার প্রেম করতে ইচ্ছা করছে। আমি যখন তোর কান ধরে বললাম, আবার ইয়ার কি হচ্ছে? যন্ত্র বলল, সত্যি মা, তোমাকে দেবীর মতো লাগছে। তোমার রূপের পূজা করতে ইচ্ছা করছে। আমি লজ্জা পেয়ে বললাম, যা কি আজেবাজে বলছিস? যন্ত্র বলল, না সত্যি বলছি। আমি বললাম, না, এগুলো খুলে রেখে আসি। যন্ত্র বলল, না মা, খুলে রাখার দরকার নেই, পড়ে থাকলো না। আমি তো দেখি তোমাকে। আমি বললাম, অপরিষ্কার হয়ে যাবে না? তুই তো বললি ঘুরতে যাবি, তখন পরব। যন্ত্র বলল, তাতে কি? তোমার ছেলে এখন চাকরি করে, লাগে আর একটা কিনে দেব। ও আচ্ছা, তোমার কি ভেতরে আর কিছু লাগবে? তুমি তো বলনি। আমি কিনতেও সাহস পাইনি। আমি বললাম, ভেতরের কি? যন্ত্র বলল, আরে নিচে পড়তে হয় না। আমি বললাম, দুষ্টু দেখছি, সব খবর রাখি, লাগবে তো যত। বলল, ঠিক আছে, আমি নিয়ে আসব। আমি বললাম, তুই কিনতে পারবেন? দোকানে গিয়ে কি বলবি? যন্ত্র বলল, সাইজ তো জানি বলে নিয়ে আসব। আমি বললাম, তোর লজ্জা করবে না? যন্ত্র বলল, কেন করবে লজ্জা? আমি বললাম, দোকানদার যদি জিজ্ঞেস করে কার জন্য নেবেন? যন্ত্র বলল, কেন, বরং মায়ের জন্য। আমি বললাম, আরও বোকা, মায়ের নাম না অন্য কারো নাম বলবি, অন্য কারো জন্য। যন্ত্র ঠিক আছে বলে উঠে পড়ল। পরের দিন যন্ত্র অফিস থেকে ফিরে সেগুলো কিনে এনে বাড়ি এসে আমার হাতে দিল আর বলল, পরে দেখো তো। আমি ঠিক আছে বলে সেগুলো নিয়ে একটু পরে শাড়ি পরা অবস্থায়ও সামনে এসে বললাম, কি সাইজ এনেছিস? যন্ত্র বলল, কেন? আমি বললাম, টাইট হয়ে যাচ্ছে, আমি হুক লাগাতে পারছি না। যন্ত্র বলল, তবে কি করবে? কাল পাল্টে নিয়ে আসব। আমি বললাম, তুই একটু হুকটা লাগিয়েছে বলে পিঠ খুলে দিলাম। আর যন্ত্র ধরে আমার হুক লাগিয়ে দিল। কিন্তু ভীষণ টাইট অনুভব করলাম, তাই নিজের দিকে তাকিয়ে বললাম, পাল্টাতে হবে, এর চেয়ে বড় আনবি। যন্ত্র পরের দিন আবার পাল্টে নিয়ে এসে আমাকে আবার পড়তে বলল। আমি ওপরে এসে বললাম, লাগিয়ে দেখুকটা। যন্ত্র লাগিয়ে দিল আর বলল, মা এবার ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, সুন্দর ফিট হয়েছে। যন্ত্র বলল, ছেলেকে দেখাবে কি? আমি আঁচল নামিয়ে বললাম, দেখ বলে আবার ডেকে দিলাম। যন্ত্র শুধু এক ঝলক দেখতে পেল। এবার যন্ত্র বলল, মা নিচে ওটা ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ, তবে এই যে মায়ের জন্য করছি, এসবও আসলে গর্বিত। যন্ত্র বলল, মা আমি বিয়ে করব না। আমি বললাম, পাগল ছেলে, তাই হয় নাকি? যত বলল, কেন হবে না? আমি না করলে কি করবে আমার?
তারপর আমি ঘরে গিয়ে নাইটি পরে এলাম এবং বললাম কোথায় যাবি বললি না তো। যন্ত বলল চলো কাল সারা দিনের জন্য কলকাতা ঘুরব। তুমি নিকোপার্ক বিক্রিয়া জাদুঘর গেছ? আমি বললাম না কোথায় আর গেলাম আর কবে গেলাম। যন্ত বলল সারাদিনের জন্য যাব আর রাতের খাবার খেয়ে আসব। আমি বললাম ঠিক আছে, শনিবার যাব, কাল বাদ পরশু কেমন? যন্ত্র বলল ঠিক আছে তাই হবে। শনিবার আমরা দুজনে মা আর ছেলে রেডি হতে লাগলাম। যন্ত্র জিন্স আর টি শার্ট পরল। আমি ওকে বললাম আমি কোনটা পরব? যন্ত্র বলল লাল নীল জিন্স আর হলুদ কুর্তি। আমিও তাই করলাম। আমরা মা ছেলে বেরিয়ে 9:30টায় জাদুঘরে পৌঁছলাম। টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ঘণ্টাখানেক ভিতরে ঘুরে দেখলাম। তারপর বেরিয়ে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে ট্যাক্সি নিয়ে পার্কের দিকে গেলাম। সেখানে সব জোড়া জোড়া বসে আছে। যন্ত্র আমাকে বলল মা এখানে একটু বসবে? আমি বললাম হ্যাঁ চল একটু বসি। আমরা পুকুরের পাড়ে চলে গেলাম। সেখানে একটা ফাঁকা বেঞ্চ পেলাম। সেখানে গিয়ে বসলাম। সব বেঞ্চের যা হচ্ছে তা বলে বোঝাতে পারব না। সবকিছু ওপেন ভাবে ধরাধরি হচ্ছে। আমি একটু লজ্জা পেলাম। আর এদিক ওদিক দেখছি। আবার যন্ত্র দিকে তাকাচ্ছি, যখন তখন বলল মা এখান থেকে যাবে নাকি? আমি বললাম কোথায় যাব? যন্ত্র বলল ঠিক আছে তাহলে বস। আমি বললাম নিরিবিলি জায়গা কিন্তু। যন্ত্র বলল কিন্তু কি? আমি বললাম না এই যা হচ্ছে তাই বলছি। যন্ত্র বলল কি হচ্ছে? আমি বললাম দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? যন্ত্র বলল ওদের কাজ ওরা করেছে। আমাদের কি? আমি বললাম সে ঠিক আছে, দেখো ওই দিকে কোনো এক বয়স্ক মহিলা আর একটা ছোট ছেলে কি করছে, এটা ঠিক না। যন্ত্র বলল বাদ দাও তো, ওদের মধ্যে কি সম্পর্ক আমরা জানি নাকি? আমি বললাম বয়সের একটা সামঞ্জস্য আছে তো। যন্ত্র বলল ভালোবাসা করতে বয়স লাগে না, মনের মিল হলেই হলো। আমি বললাম তা ঠিক বলেছিস। যন্ত্র বলল চলো একটু হাঁটি, ওই ঝোপের পাশ দিয়ে কি সুন্দর ছোট গাছ। আমি বললাম যাবি? চল তাহলে। আমরা পাশে ঝোপের দিকে যেতে যা দেখলাম তাতে মাথা ঘুরে গেল। এখানে এসব হয় ছেলের সামনে? আমার লজ্জা লাগল। দেখি ওই রকম বয়স্ক মহিলা একটা ছেলের সাথে ওপেনে খেলছে। আমরা ওদের পেরিয়ে যাওয়ার পর যন্ত্র বলল কি হচ্ছে সব মা? আমরা কি বেরিয়ে যাব? আমি বললাম যাব। তবে এখন আর কোথায় যাব? যন্ত্র বলল অন্য পার্কে। আমি বললাম ওখানেও এরকম হবে না। তার কি কোনো মানে আছে? যন্ত্র বলল সেটা অবশ্য ঠিক বলেছ, তবে কি আর করি, চলো ঘুরে বলে যান তো। আমার হাত ধরে হাঁটতে লাগল। প্রায় প্রতিটা ঝোপের মাঝে ওপেন চলছে। আমি দেখছি জানত দেখছে, আমার হাত ঘামছে তা দেখে জানত বলল মা কি হলো, এত ঘামছে কেন? আমি বললাম যা গরম, ঘেমে উপায় আছে। যন্ত্র বলল তোমার প্রায় সব জায়গায় ভিজে গেছে, তোমার কি শরীর খারাপ লাগছে? আমি বললাম না, এমনি গরম তাই। যত বলল তাহলে এক জায়গায় বসি। আমি বললাম না, বসতে হবে না, বাড়ি চল, ট্যাক্সি ধর। যন্ত্র বলল ঠিক আছে তো দুপুরের খাবার? আমি বললাম বাড়ির কাছ থেকে বিরিয়ানি নিলে হবে। যন্ত্র ঠিক আছে বলে সোজা বেরিয়ে ট্যাক্সি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি চুপটি করে বসে রইলাম, কোনো কথা বললাম। প্রায় 1 ঘন্টা লাগল আমাদের বাড়ি আসতে। আমি চেঞ্জ করে নিলাম। যন্ত্র আমাকে বলল মা তুমি কি আমার উপর রাগ করেছ? কোনো কথা বলছো না যে? আমি বললাম না রে, কেন রাগ করব, আমার আসলে ভালো লাগছিল না বলে হু হু করে কেঁদে উঠলাম। যন্ত্র বলল মা কি হলো, কাঁদছো কেন? আমি বললাম ওখানে তোর সাথে না গিয়ে আমার যাওয়া উচিত ছিল, বাবার সাথে। তোর বাবা মাকে ছেড়ে অন্যকে নিয়ে ফুর্তি করছে। কিছু না বাবা, তুই আমার লক্ষ্মী ছেলে, তোর উপর রাগ করতে পারি? তুই আমাকে খুশি রাখার জন্য অনেক চেষ্টা করছিস। যন্ত্র বলল মা তোমাকে বলছি না বাবাকে ভুলে যেতে, উনার কথা মাথায় আনবেন না। আমি বলেছি তো বাবার অভাব আমি পূরণ করব। তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আর তুমি বাবার কথা ভেবে মন খারাপ করছো, এটা ঠিক না মা। আমি একটু হেসে বললাম আমার ভুল হয়ে গেছে খোকা, মাফ করে দে। যন্ত্র বলল ঠিক আছে ঠিক আছে, ভেবেছিলাম কিছু কেনাকাটা করব, তা আর হলো না। আমি বললাম কি আবার কেনাকাটা করবি? যন্ত্র বলল তোমার জন্য শাড়ি ও গয়না কিনব ভেবেছিলাম। আমি বললাম কি করে না? যন্ত্র বলল একটা নেকলেস। আমি বললাম সত্যি বলছিস? যন্ত্র বলল তবে কি নিচ্ছে? তুমি মুখ গোমরা করে চলে এলে। আমি বললাম সন্ধ্যের পর আবার চলো। যন্ত্র বলল যাবে তো? আমি বললাম হ্যাঁ যাব। দুজনে সন্ধ্যার পর গেলাম। পলাশচন্দ্র সব থেকে একটা নেকলেস নিলাম, ও আমাকে শাড়ি ও স্লিভলেস ব্লাউজ কিনে দিল। সব কিনে বাড়িতে এলাম 9:30টার সময়। সামান্য বৃষ্টি হচ্ছিল। আমি বললাম আগে খেয়ে নিই।
তারপর দেখা যাবে যন্ত্র খেতে খেতে বলল, আর বাবার কথা মনে করবে না তো? আমি বললাম, না, করব না। তোর বাবা আজ পর্যন্ত কোনোদিন একটা গহনা আমাকে দেয়নি। আমি খুব খুশি। খাওয়া শেষ হতেই যন্ত্র বলল, এবার একটু পরে দেখাও। আমি দেখাচ্ছি বলে সব হাতে নিয়ে বললাম, আমার ঘরে আয়, ওখানে বসে পড়ো। যন্ত্র বলল, দাঁড়াও, বাইরের সব বন্ধ করে দেয়, তুমি গিয়ে পড়তে শুরু করো। তার পর্যন্ত গেট বন্ধ করে আলো নিভিয়ে আমার ঘরে এল। আমি তখন ভিতরের কাপড় বসে আছি। যন্ত্র আসতেই বললাম, একটা লাগিয়ে দেয়। মোটা শরীর তো হাতে পাই না। যন্ত্র পেছন থেকে লাগিয়ে দিল, আর আমার কোমর পিঠে আলতো করে হাত বুলিয়ে নিন। তারপর শাড়িটা পরলাম, সব শেষ নেকলেস পরলাম। তারপর আমি যন্ত্রের সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে চোখ দিয়ে জল ছেড়ে দিলাম। যন্ত্র উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, কি হলো, কাঁদছো কেন?